চাষি নিজের অর্থ ও শ্রম দিয়ে মানুষের বাড়ি বা জমিতে খালি জায়গা পেলেই কোনো প্রকার বিনিময় ছাড়াই তাতে লাগিয়ে দেন উন্নত জাতের রঙিন সাগর কলা গাছের চারা। ফল পাকা পর্যন্ত পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কলার ফলন বাড়িয়েছেন কয়েক গুণ। প্রিয় দর্শক, তো চলুন দেখে আসি কাদেরের এসব কর্মকাণ্ড কেমন চলছে। কলাপাগল কাদের যখনই সুযোগ পান অন্যের পরিত্যক্ত জায়গা, সড়কের পাশে খাস জমি, এলাকার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনায় কলা গাছের চারা রোপণ করেন। চারা রোপণ করেই থেমে থাকেন না, এগুলোর দেখভাল করেন ফল ধরা সহ ফল পাকা পর্যন্ত। জমির মালিকের ইচ্ছায় পাকা কলা কাটা ও বিক্রির কাজে নিঃস্বার্থভাবে খেটে যান নিরলস। অবশ্য এসব কলার চারা তিনি বিতরণ করেন বিনামূল্যে। আর সরকারি জমি লিজ নিয়ে গত 2.5 বছরে উৎপাদিত কলা বিক্রি বাবদ তার আয় হয়েছিল 8 থেকে 9 লাখ টাকা, যার মধ্যে প্রায় 7 লাখ টাকা ব্যয় করেছেন দেশের বিভিন্ন স্থানে এই কলা চাষ বৃদ্ধির কাজে। এ পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে 1 লক্ষাধিক কলার চারা রোপণ করা হয়েছে প্রায় 42টি জেলায়। কলা চাষের সাফল্য দেখে এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা আসেন তার বাগানে, জানতে চাই এই রঙিন সাগর কলা চাষ সম্পর্কে। কলারের নামটি তারই দেয়া, এর প্রকৃত নাম মেহের সাগর। আগ্রহী কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে চাষাবাদ করেন তিনি। এজন্য 10 সদস্য বিশিষ্ট একটি সমবায় সমিতিও গঠন করেছেন। এদেশেরই সন্তান কাদের, যার পুরো নাম আব্দুল কাদের ব্যাপারী। 1967 সালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার লক্ষ্মীপুর গ্রামে জন্ম তার। এলাকায় তিনি কলা কাদের নামেই বেশি পরিচিত। একজন ফেরিওয়ালা হিসেবে জীবন শুরু করলেও আজ তিনি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাষী। 1999 সাল থেকে জীবিকার তাগিদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর জেলায় কাদের ফেরিওয়ালার কাজ করেছেন দীর্ঘ 8 বছর। কোনো শাড়ি, চুড়ি বা কাপড় নেই। ফেরি করে বিক্রি করতেন কলা, পেঁপে, আনার সহ বিভিন্ন শাকসবজি। তখন বয়স তার 32 বছর। ফেরিগিরি করতে করতে সেখানকার বাড়িতে বাড়িতে কলা গাছে দোদুল্যমান বাহারি কলা দেখে ব্যক্তিগতভাবে কলা চাষে উদ্বুদ্ধ হন তিনি। ভালো বাজার চাহিদা, সহজে চাষযোগ্য এবং সারা বছর ধরেই উৎপাদন করা যায় বলে অন্যের উৎপাদিত কলা বিক্রি না করে নিজেই ভালো ও উন্নত জাতের কলা উৎপাদন করে তা বিক্রি করার তীব্র মনোবাসনা জাগে তাদের। আমি জৈব প্রযুক্তিতে কলা চাষ শুরু করি 2008 সালে। ব্যক্তি মালিকানা কলা চাষ প্রকল্প, কলার নাম রঙিন সাগর কলা। বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরে ফলের চাষ করেছি এবং দেখেছি, শুনেছি কৃষকদের সাথে 10 বছর যাবৎ। তখন আমি বিভিন্ন সরকারি ক্যাডেট কলেজ এবং সরকারি সদর হসপিটাল, ক্যান্টনমেন্ট যশোর, এগুলো আমি ফল সরবরাহ করার মাধ্যম দিয়ে আমি দেশের আনাচে কানাচে যাই, যেখানে দেখতে পাই যে কৃষকরা ভালো ভালো ফলের চাষ করে, সেখান থেকে ফল সরবরাহ করার মাধ্যমে আমি দেশে ফিরে আসি। আমরা 2008 সালে 8 বিঘা মানে 2 একর জমির চারা নিয়ে আসার পরে এদেশের কৃষকরা দেখে বলে এটা অসম্ভব, এটা কোনোদিন কলা হবে না। তো সেটা আমরা নিজেরাই করছি। চাষবাস করার পরে কলা হওয়ার পরে তখন কৃষকরা বুঝতে পেরে ঝুঁকে বললেন আমাদের প্রতি যে আমরা চাষ করব। তখন এটাকে আমি সরকারকে জানানোর জন্য কৃষিবিদদের আঙিনায় এবং কৃষি অফিসের আঙিনায় আমি রোপণ করে দিই 2টা-4টা করে। আর কৃষকদের চাষটা শেখানোর জন্য প্রত্যেকটি কৃষি বাড়ির আঙিনায় 2টা-4টা করে গাছ রোপণ করে দেই। ভিটে বাড়ি ছাড়া নিজে বলতে আর কোনো কিছুই না থাকায় এ কাজে অন্তত উৎসাহী একজন সঙ্গে খুঁজতে থাকেন। পরে বাবা শহীদুল ইসলামের কর্মস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ঢোলজানি গ্রামের সন্ধান পান সেই আকাঙ্ক্ষিত জনের, যার নাম তোরাবালী মণ্ডল। কাদেরের মতো সেও ছিল সহায় সম্বলহীন, কিন্তু চাষবাসের সরঞ্জামাদি ও তীব্র ইচ্ছায় পিছিয়ে ছিল না। বন্ধুস্থায়ী হিসেবে ধরেন 2 জন চাষ করতেছি, করার পরে এনি খুব এই কলার বিশেষজ্ঞ, মানে 10 বছর এই কলা চাষ করেছে বা কিনেছে, বেচিছে, সবকিছু জানে আর কি। জানার পরে আমার কাছে এসে বললো আমি এই পুয়া আনতে বললাম, তো এই পুয়া নিয়ে এসে এখন 2 জনেই লাগানি আরম্ভ করলাম। এরপর 2 জনে মিলে ঢোলজানি গ্রামে 8 ঘাট বেঁধে নেমে পড়েন কলা চাষে। সময়টা 1 জানুয়ারি 2008। 2 একর 10 শতাংশের সরকারি জমি লিজ নিয়ে মেহেরপুর জেলা থেকে মেহের সাগর জাতের কলার কিছু বীজ নিয়ে রোপণ করা হয় সেই জমিতে।
চকচকে রঙের হয় বলে তিনি এ কলার নাম দিয়েছেন রঙিন সাগর কলা। তার উৎপাদিত এক একটি কলার ওজন ৩০০ থেকে ৩৫০ গ্রাম। শুরুর বছর হওয়ায় উৎপাদন খরচ একটু বেশি হলেও ওই বছরই সব খরচ বাদ দিয়ে লাভ হয় ২,৪৭,৮০০ টাকা। ২ একর জমিতে আমি টাকা খরচ করি, কৃষি যন্ত্রপাতির পরিমাণ ১,৫৩,০০০ টাকা, ২০০ টাকা এই আনুষ্ঠানিক জমি ভাড়া, লিজ, লেবার, কস্টিং খরচ দিয়ে টোটালিং আমি ৫,৫৩,২০০ টাকা আমি ইনভেস্ট করি। করে সেখানে আমার খালি ফলের থেকে লাভ আসে ২,৪০,০০০ টাকা মতন। এই পর্যন্ত আমি টাকা ইনভেস্ট করে আসছে। আমার মূল ক্যাশ ছিল ৫,৫৩,০০০ টাকা। এখন আমার ক্যাশের পরিমাণ দাঁড়াইছে মাঠে আনুমানিক যে ফল আছে, ফলটা আল্লাহ পাক গাফুর রহিম যদি সুস্থ হলে রাখেন তাহলে আমি ২০ লক্ষ টাকা বেচবো, কিন্তু আমার মূল ৫,৫৩,০০০ টাকা কৃষি যন্ত্রপাতি আমার এখনো ১.৫ লক্ষ টাকা বাড়িতে পড়ে আছে। ৩.৫ লক্ষ টাকা নগদ ক্যাশ। এই ক্যাশের থেকে এখন আমি সামনের দিকে কৃষি যন্ত্রপাতি বাদ দিয়ে আমার ২০ লক্ষ টাকা ক্যাশ আমার আছে। কলার সাথে সাথে তার এইসব কলা গাছের গোড়ায় জন্ম নেয় ৪২০০ চারা। আর এসব চারা ১,০০০ বাড়ি এবং ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রোপণ করে দেন কাদের। সেগুলো রোপণের পর এদের সব ধরনের পরিচর্যা সহ বিক্রি পর্যন্ত সম্পন্ন হয় তার দায়িত্বে। এ থেকে কোনো প্রকার লাভ নেন না তিনি। কাদের ভাই আমাদের খুব সহযোগিতা করেছে, এখানে আমাদের বেশি মিশি এনে দিয়েছে, লাগা দিয়েছে, আমার সাথে সাথে দেখাশুনো দিয়েছে। আমি বুদ্ধি মতো কাজ করেছি কাদের ভাই সহযোগিতার মতো। একই সাথে কলা খেতে সাথী ফসল হিসেবে লাল শাক, শিম, ডাঁটা শাক, পেঁপে এবং মেহগিনি সাথী ফল হিসেবে চারা গাছের আওতায় নিয়ে এসেছেন তিনি। আমি লেখাপড়ার পাশাপাশি কাদের বাড়ির কলা বাগান দেখে আমি নিজে উদ্বুদ্ধ হই এবং কাদের বাড়ির উন্নত কলা প্রযুক্তি নিয়ে জৈব সারের মাধ্যমে আমার এই জমিতে প্রতি জমিতে আমি কলা গাছগুলো রোপণ করি এবং জৈব সার ব্যবহার করে আমি কলার পাশাপাশি সবজি চাষ করে কলা এবং সবজি চাষে আমি বহুত প্রফিট পাইছি। হঠাৎ করে রাসায়নিক সারের দাম ২০-২২ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়ে যাওয়ায় শুরু করেন নিজস্ব প্রযুক্তি। এজন্য কৃষকের বাড়ির আঙিনা, হাটবাজারের আবর্জনা, মানুষের মল, মুরগির বিষ্ঠা, গোবর, রান্নাঘরের ছাই, গাছের লতাপাতা ইত্যাদি থেকে তৈরি করেন কলা উৎপাদনে অধিক উপযোগী বিভিন্ন জৈব সার। নিজের তৈরি এসব সার নিজেই প্রয়োগ করেন আশেপাশের অন্য এলাকার কলা গাছগুলোতে। আবার চারা গাছে প্রাকৃতিকভাবে অনেকদিন ধরে পুষ্টি ও পানি সরবরাহ বিদ্যমান থাকার জন্য মা গাছকে একেবারে গোড়া দিয়ে না কেটে নির্দিষ্ট বিরতিতে ধীরে ধীরে কাটা হয়। এই যে কলাটা মেচুকি এইভাবে হওয়ার পরে তারপরে আমি এই গাছটা এখান থেকে কেটে দেবো। ধরেন এখান থেকে কেটে দেওয়ার পরে এই গাছটাকে রেখে ফিরে আসবো কোথায়, এই গাছটায় কি উপকার করতেছে এখানে আসেন। এটা অনেক আগে কলাটা কাটা হয়েছে। এই গাছটায় থাকে পর্যাপ্ত পরিমাণ পানি। এই পানিটা সেচ ব্যবস্থার জন্য এই বাচ্চাকে খাওয়ায়, বাচ্চাটা উর্বরা শক্তি পায়। আর অন্য মানুষ যেমন কলা কেটে গুড়াতে কেটে ফেলে দেয়, আমি না ফেলে এটাকে রাখি। এইটা পচতে পচতে যখন এটা জৈব সারও হয়, হওয়ার পরে এই জৈব সারটা মা ধরেন ইনি সন্তান, এই মা মরার পরে এনার হাড় হাড্ডি জৈব সারে পরিণত হয়। ইনি খাইয়ে সবল হিসেবে বেড়ে ওঠে আর অধিক ফলন দেবে এবং এখানে লেবার কস্টিং অর্থ সবকিছু কম লাগে। তাহলে আসেন এই গাছটার করে আসেন। এর মাকে অনেক আগেই কাটিয়ে ফেলানো হয়েছে। এর মা পচে একে কি ধরনের খাবার সংগ্রহ করছে এখানে এই গাছটা দেখলেও বোঝা যায়। কিন্তু এই হাঁটিটা যে আপনার পচে যে জৈব সারে পরিণত হয়েছে অনিবার্য এবং খেয়ে যাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যায়। এতে কি হচ্ছে, আমাদের রাসায়নিক সার কম লাগতেছে এবং জৈব সার যে মাটিতে আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণ সেটাও তৈরি করতেছে। পাশাপাশি এই যে সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে, আমি মনে করতেছি গাছটাই আমার প্রমাণ। আমাদের কৃষক কলা কাদের যারা নাকি হিসাবে পরিচিত, তাকে আমরা এখানে কলা চাষের উপর উদ্বুদ্ধ করে বিভিন্ন কলা রোপণের জন্য উৎসাহিত করে থাকি এবং কিভাবে চাষ করতে হয় সেটা আমরা তাকে উৎপাদনের কলা কৌশল আমরা দিয়ে থাকি। রাসায়নিক সারের পাশাপাশি অধিক পরিমাণে এসব জৈব সার প্রয়োগে কলার উৎপাদন ও লাভের পরিমাণ দিন দিনই বাড়তে থাকে। এতে মাত্র ২.৫ বছরে কলা বিক্রি বাবদ তার লাভ হয় প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা, যার মধ্যে ৭ লাখ টাকা ব্যয় করেছেন শুধুমাত্র অন্যের পরিত্যক্ত জমিগুলোকে কাজে লাগানোর জন্য। বিনিময়ে চাননি কিছুই, নিজের সুখ ও সমৃদ্ধির জন্য টাকা গচ্ছিত না রেখে এভাবে মানুষ ও পরিবেশের জন্য তা বিলিয়ে দিতে দ্বিধা করেন না কলা পাগল এই কাদের। বাণিজ্যিক হারে যদি কৃষক চাষ করে, আপনাদের জন্য পরামর্শ কৃষকদের জন্য, তাহলে আপনাদের জমিটা আগে নির্বাচন করতে হবে। করে সেই জমিতে আপনার চারা রোপণ করার আগে জমির স্কিনটা লেভেল করে নিতে হবে মাটিটা, যেহেতু এটা সেচ ব্যবস্থা ইরি ধানের মতো সেচ দিতে হয়। তাই আপনারা তখন করে কি করবেন, একটা চারার থেকে একটা চারার দূরত্ব ৬ ফিট
অন্তর রেখে দূরত্ব রেখে চারা রোপণ করে দিয়ে তখন আপনারা কি করবেন, ওর ভেতরে কার্তিক মাসে করলে ধরেন সরিষা বুনতে পারতেছেন, কিবা মসুরি বুনতে পারতেছেন, কিবা আপনি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, এটা করার পরে দেখুন এই চারাটা গজায় ওঠার সাথে সাথেই দেখা যায় ওই ফসলটা 100 দিনকার কি 110 দিনকার কর্মসূচিতে করছেন, উঠে গেল। উঠে যাওয়ার পরে তখন আপনি সঠিক পরিচর্যা করবেন, করার পরে আপনার এই 10 থেকে 11 মাসের ভিতরে ফার্স্ট গ্রামের ফলটা নেমে যাবে, এরকম ফল নেমে যাবে। নামার পরে ওর শাখার আছে এই গাছের গোড়ায়, এই শাখারটা আপনি যদি একটা নির্বাচন করে ছেড়ে দেন তাহলে এটা আবার 9 মাসে দিতে সক্ষম হবে অধিক ফলনটা, এর থেকে অধিক ফলন দেবে। তা আবার ফের আপনি 9 মাসে কেটে আবার আরেকটি শাখার ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে সেটা 8 মাসে এর থেকে অধিক ফলন দেবে। তা 30 মাসের কর্মসূচি এটা। এই গাছটায় আমি সার ওষুধের বিষয়টা আপনাদের বলে দেই যে গাছটা যখন রোপণ করবো সাদা মাটিতে, একেবারে ক্লিয়ার সাদা মাটিতে রোপণ করে তখন গাছটা যখন পাতা ছাড়া শুরু করবে তখন এই গাছটা কতটুকু খাতি চায় এটা খেয়াল করে কৃষক যদি হই আমি তাহলে বুঝতে পারবো। তার থেকে যদি না বুঝতে পারেন প্রথমে এই গাছটাকে সার দেবেন কতটুকু, হালকা 20 থেকে 25 গ্রাম সার 3টা ইউরিয়া টিএসপি মিলাইয়ে ছাড়াই দেবেন। কিন্তু আপনাকে 5 থেকে 7 কেজি পরিমাণ এক একটা গাছে যেন জৈব সার পায় এই পরিমাণ সারটা আপনি গাছের গোড়ায় ছাড়াই দেবেন। ছাড়াই দেওয়ার পরে ওর ভেতরে রাসায়নিক সার শতকরা 30% ব্যবহার করি। এটা সময় উপযোগী, ফল কাটার আগ পর্যন্ত টুকটুক করে আপনার 1 থেকে 2-3 ধাপের ভেতরে আমি দেই। শেষ সার যখন শেষ দিয়ে জমিতে তখনই আমি ওই হালকা হালকা ওইটা ব্যবহার করি। আর আগাছা দমন করার জন্য পোকামাকড় বিড়াল হইলে তখন নর্মাল কীটনাশক ব্যবহার করি। এইভাবে কলাটা এসে যায়, এরকম হয়ে যায় দেখতেছেন, এটা এইভাবেই হয়। কাদের মানুষের বাড়ি বাড়ি গাছ লাগায়, মানুষের নিঃস্বার্থভাবে এই পোয়াগুলো নিয়ে যে লাগা দিয়েছে। মানে আমাদের যে কথা, কাদেরকে আমরা যেভাবে বলি এত ভালো কৃষক, আমি আমার চাকরি জীবনে এত ভালো কৃষক পাই নাই। এরকম আমরা যদি আরো প্রত্যেক থানায় থানায় প্রত্যেক ইউনিয়নে এরকম কাদের মতো কৃষক গড়ে তুলতে পারি, সেটাই হবে কৃষি ডিপার্টমেন্টের চাওয়া। তারই কৃতিত্বপূর্ণ কাজের জন্য জাতীয় ও স্থানীয়ভাবে সম্মানও পেয়েছেন। গত বছর জেলা পর্যায়ে রাজবাড়ী জেলার এবং ওই বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলাচাষী পুরস্কারে ভূষিত হয়েছেন এই কলা কাদের। এ যুগে কাদেরের মতো এমন নিঃস্বার্থ নির্লোভী উদার মানুষ পাওয়া বড়ই দুষ্কর। একজন কৃষক হিসেবেও সফল সে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় কাদেরের মতো লোকদের সহায়তা প্রদান করা গেলে কৃষিপ্রধান বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, সফলতা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনের উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 86531775 থেকে 8 পর্যন্ত ও 01714547374 এই নম্বরে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। খনার বচন আছে, গাই পালে মেয়ে, দুধ পরে বেয়ে। অর্থাৎ নারীরাই গাভীর প্রতি অধিক যত্ন নিতে পারে, তাতে গাভীর দুধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। যেমন আমরা ইরিগেশন যেভাবে আমরা ইউজ করতাম, মুক্ত নালা পদ্ধতিতে আমরা ব্যবহার করতাম, তাতে অনেক পানির অপচয় হয়েছে। হ্যালো দর্শক, বলুন। আগামী পর্বে দেখবেন শ্যামল বাংলা লাইভ। এ পর্বের বিষয় বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা।